গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার 67 67তম সেশনে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা মিক্সড জিকে জিএস প্র্যাকটিস করব। তো এই সপ্তাহে বেশিরভাগ ক্লাস দেখতে পাচ্ছ বিভিন্ন টপিক ভিত্তিক করাচ্ছি। একটা ক্লাস তোমরা পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস। তো আমার যে ক্লাস রুটিন আছে সকাল 7:30টায়, কিন্তু ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল। তো সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তুমি পাবে, এবং TWS একাডেমি অ্যাপে আমরা করাচ্ছি পেড কোর্স বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ আছে, এসএসসি এসএলএসটি আছে, এসএসসির ফাউন্ডেশন যেটা MTS GD এবং CHSL এর জন্য নিউ ব্যাচ সম্পূর্ণ। পাশাপাশি WBKP এই ব্যাচটাও কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে, প্র্যাকটিস ব্যাচ। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, এটাও কিন্তু নতুন ব্যাচ। যদি প্রয়োজন হয় অবশ্যই ভিজিট করতে পারো আমাদের TWS একাডেমি অ্যাপ, এবং এখানে যদি মনে হয় আমাদের কাছে প্রস্তুতি নেবে অবশ্যই দ্রুত জয়েন করো ক্লাসে। তো আমরা এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন সায়েন্স থেকে রেলে এসছে। কোশ্চেনটি কিন্তু খুবই সহজ কোশ্চেন। কোশ্চেনটি হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সূত্রটি কোনকার? বা সূত্রটি নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ সূত্র? কোশ্চেন নাম্বার 1, এখানে সঠিক উত্তর তুমি কি করবে? নিউটনের 3টি গতিসূত্র আছে, এটা আমরা জানি। তাহলে এখানে চতুর্থটা হবে না, এবং এটি হবে তৃতীয় গতিসূত্র। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। থার্ড, ল অফ মোশন অফ নিউটন। 3টি পিটকের মধ্যে অভিধর্ম পিটক নিম্নের কোনটি নিয়ে আলোচনা করে? তিনটি পিটক মানে কি? আমরা কি জানি? ত্রিপিটক। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। এই ত্রিপিটক হচ্ছে 3টি পিটক মিলিয়ে। একটা হচ্ছে সুত্ত পিটক, সুত্ত পিটক যেখানে আছে গৌতম বুদ্ধের বাণী। গৌতম বুদ্ধের বাণী যেগুলো আছে সেগুলো এটা আছে, বা গৌতম বুদ্ধের শিক্ষণ বলা যেতে পারে, সেটা আছে। বিনয় পিটক, সত্য পিটক, বিনয় পিটক, আর একটা হচ্ছে অভিধর্ম পিটক। এই হচ্ছে 3টি পিটক। এই 3 নম্বর পিটক হচ্ছে অভিধর্ম পিটক। এখানে আছে দার্শনিক চিন্তা ভাবনা। তো বিনয় পিটকে কি আছে তাহলে একটু যদি বলি কি হবে উত্তর? আমরা দেখলাম যে সত্য পিটক যেখানে আছে গৌতম বুদ্ধের বাণী, ঠিক আছে। অভিধর্ম পিটকে বিভিন্ন দার্শনিক চিন্তা ভাবনা, আর সত্য পিটকে আছে বৌদ্ধ যে ভিক্ষুক গুলো ছিল, বৌদ্ধ ভিক্ষুকদের বলা হচ্ছে পালনীয় কর্তব্য। বৌদ্ধ ভিক্ষুদের পালনীয় কর্তব্য এবং সংঘের নীতি এখানে দেখতে পাবে। বিনয় পিটকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বৌদ্ধ ভিক্ষু বলা হচ্ছে, ভিক্ষুক নয়। হ্যাঁ, বৌদ্ধ ভিক্ষুদের পালনীয় পালনীয় নীতি এবং সংঘের নিয়ম। বৌদ্ধ যে সংঘগুলো আছে এই সংঘের নিয়ম কানুন এগুলো আছে বিনয় পিটকে। তাহলে এই হচ্ছে 3টি পিটক।
এবং একটা বিষয় তোমাদের আরেকটা বলে রাখি, এই যে 3টে পিটক কিন্তু কমপ্লিট হয় অশোকের সময়, যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে, সেই সময় বিনয় পিটক, শুদ্ধ পিটক, অভিধর্ম পিটক, এই 3টে পিটক কমপ্লিট হয়েছিল তৃতীয় বৌদ্ধ সংগীতি বা তৃতীয় বৌদ্ধ সম্মেলনে। বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? কোশ্চেন নাম্বার 3, বলো কি হবে এখানে সঠিক উত্তর। বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস আমরা বেশি দেখতে পাই? জেনন, রেডন, নিয়ন, আর্গন। তো যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে আমরা কি জানি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন। 6টি নিষ্ক্রিয় গ্যাস আছে, এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় আর্গন গ্যাস। আমরা দেখব যে বাল্বের ভিতরে আর্গন গ্যাস থাকে, এবং সবচেয়ে কম পাওয়া যায়, এটা মনে রাখবে, সবচেয়ে কম পাওয়া যায় কোনটি? বায়ুমণ্ডলে সবচেয়ে কম পাওয়া যায় যে নিষ্ক্রিয় গ্যাস, সেটি হচ্ছে রেডন গ্যাস। ওভারঅল যদি দেখি সেটাও কিন্তু রেডন গ্যাস হবে, যদি নিষ্ক্রিয় গ্যাস না বলে যে বায়ুমণ্ডলে সব থেকে কম পাওয়া যায় যে গ্যাস, সেটা কিন্তু রেডন গ্যাস। এবং রেডন গ্যাসের সংকেত কিন্তু Rn, এবং এটি সবচেয়ে ভারী গ্যাস। যদি বলা হয় সবচেয়ে ভারী গ্যাস কি হবে, সবচেয়ে ভারী গ্যাসের নাম কিন্তু রেডন গ্যাস, সবচেয়ে ভারী গ্যাস বায়ুমণ্ডলের। যদি বলা হয় তাহলে স্যার সবচেয়ে হালকা গ্যাস কি হবে? হালকা গ্যাস, সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। যদি বলো নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে হালকা কোনটি, তাহলে হবে হিলিয়াম গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস যে 6টি বললাম, হিলিয়াম, ঠিক আছে, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এর মধ্যে হালকা হচ্ছে হিলিয়াম, আর ভারী তো রেডন আছে। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ভারী, ওভারঅল ভারী গ্যাস রেডন গ্যাস। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা আসছি। কোন রাশির একক ডাইন সেকেন্ড? কোন রাশির একক ডাইন সেকেন্ড? এসএসসি এমটিএস এসেছিল কোশ্চেনটি। ডাইন সেকেন্ড কোন রাশির একক? এটা তোমরা পারবে আশা করি। বল, ভরবেগ, শক্তি নাকি ক্ষমতা? আমরা ডাইন কিসের একক জানি? ডাইন হচ্ছে বলের একক, বল ফোর্সের একক। বলের সিজিএস একক হচ্ছে ডাইন, ঠিক আছে। আচ্ছা, ভরবেগ রাশিটা আমরা যে, তাহলে বলের একক হবে না, শক্তির একক আর্ক জুল হবে না, ঠিক আছে, ক্ষমতার একক আর্ক পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, এটাও হবে না, ভরবেগের এককই হবে। এবং কিভাবে আসছে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটা তোমাকে বোঝাচ্ছি। ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ, ঠিক আছে। এখানে তুমি যদি ভরের সঙ্গে বেগ গুণফল, তো বেগ বা তুমি যদি সময় লেখো, তাহলে এখানে আবার একটা সময় দিয়ে গুণ করতে হবে, এটা হয়ে যাবে ভর ইন্টু বেগ বাই সময়, মানে হচ্ছে ত্বরণ ইন্টু সময়। আর বল মানে কি? বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, মানে হচ্ছে বল, ঠিক আছে। বল ইন্টু সময়, আমরা আলটিমেট ঘুরিয়ে ফিরে এটা পাচ্ছি ভরবেগ মানে। ভরবেগ মানে বল ইন্টু সময় পাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। তো এটা কি পাচ্ছি? বল ইন্টু সময় মানে ডাইন ইন্টু সেকেন্ড, আর নিউটন ইন্টু সেকেন্ড। সিজিএস একক, তাহলে ভরবেগের সিজিএস একক মনে রাখবে ডাইন ইন্টু সেকেন্ড। তাহলে স্যার এসআই একক কি হবে? এসআই একক হবে নিউটন ইন্টু সেকেন্ড। নিউটন হচ্ছে এসআই একক, নিউটন সেকেন্ড, এটা তুমি বলতে পারবে ভরবেগের এসআই একক, ঠিক আছে। বা অন্য একক বলতে পারো, ভরের একক কেজি, বেগ মানে মিটার পার সেকেন্ড, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড ভরবেগের এসআই একক, ওটা মানেই নিউটন ইন্টু সেকেন্ড বলতে পারবে। আর সিজিএস একক ডাইন ইন্টু সেকেন্ড, মানে ডাইন মানে কি? গ্রাম ইন্টু সেন্টিমিটার ভাগ সেকেন্ড। কোনো বস্তুর ভর এবং তার ওজন এটা আলাদা, তার কারণ, কোনো বস্তু ভর তার ওজন থেকে আলাদা, কারণ কি?
ভিন্ন ভিন্ন জায়গায় ভর সামান্য হেরফের হয়, অথচ ওজনের হেরফের অনেক হয়। ভর পরিবর্তনশীল রাশি, কিন্তু ওজন স্থির। ভর হলো কোনো বস্তুর পরিমাণের মাপ, কিন্তু ওজন হচ্ছে বল। ভর হলো স্থির, কিন্তু কোনো বস্তুকে মেরু অঞ্চলে থেকে নিরক্ষীয় অঞ্চলে স্থানান্তর করলে তার ওজন বাড়ে। দেখো, একটা পয়েন্ট হচ্ছে ভর যেটা স্থির। ওজন মানে কি বলতো? ওজন মানে হচ্ছে কোনো বস্তুর ভরের সঙ্গে তুমি অভিকর্ষজ ত্বরণ গুণ করলে, অভিকর্ষজ ত্বরণ দিয়ে তুমি যদি গুণ করো, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি, এটা হচ্ছে ভরের সঙ্গে ওজনের সম্পর্ক। একটা ভর মানে তোমার যেটা চলতি ভাষায় বলি ওজন কত, ওই আলটিমেট ফিজিক্সে আসলে ওজন ভর আলাদা হয়ে যাবে। ভর মানে তোমার মাস, তোমার ভিতর বা কোনো বস্তুর ভিতর যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটা হচ্ছে ভর। আর ওজন হচ্ছে পৃথিবীর যে বলে আকর্ষণ করছে আমাদের, সেটাকে আকর্ষণ অভিকর্ষ বল বলে, ওটাকেই হচ্ছে ওজন বলা হয়। ওয়েট, ভরের সঙ্গে অভিকর্ষ ত্বরণ, সেটা গুণ করলে যে রেজাল্ট পাবে ওটাই হচ্ছে ওজন। ভর মাপক বস্তু হচ্ছে সাধারণ তুলাযন্ত্র, আর ওজন হচ্ছে স্প্রিং তুলাযন্ত্র। ঠিক আছে, তো এখানে বিষয়টা হচ্ছে ভর চেঞ্জ হয় না কখনো, তোমার ভর চেঞ্জ হবে না, এই সামান্য হেরফের হবে না। অর্থাৎ এই অবস্থায় একটা পেন, এটা ধরো 100 গ্রাম ভরের, এটা তুমি চাঁদে নিয়ে যাও, মঙ্গল গ্রহে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও, এটা 100 গ্রামই হবে। কিন্তু ওজন পাল্টে যাবে, কারণ ওজন হচ্ছে পৃথিবী আকর্ষণ করছে যে বলে, ওটাকে আকর্ষণ বল, অভিকর্ষ বল বা ওজন বলা হবে। তো ওজন একটা বল, এটা অবশ্যই সঠিক। ওজনের একক কি স্যার? সিজিএস পদ্ধতিতে ওজনের একক ডাইন, এসআই পদ্ধতিতে ওজনের একক নিউটন। কারণ ওজন একটা ফোর্স, আর ভর হচ্ছে কোনো বস্তুর পরিমাণের মাপ, এটাও কিন্তু সঠিক আছে, অপশন সি। ভর পরিবর্তনশীল নয়। ঠিক আছে, ওজন পরিবর্তনশীল। ওজন চেঞ্জ হবে কারণ অভিকর্ষ ত্বরণ জায়গায় জায়গায় চেঞ্জ হয়। নিরক্ষীয় অঞ্চল থেকে যদি কোনো বস্তু মেরু থেকে নিরক্ষীয় অঞ্চল গেলে ওজনটা কমে, এখানে ওজন কমে। ভর স্থির, এটা ঠিক ছিল, কিন্তু বস্তু মেরু থেকে নিরক্ষীয় অঞ্চল নিয়ে গেলে ওজন কমে যাবে। যদি এখানে ওজন কমে থাকতো, অপশন ডিটাও কিন্তু সঠিক আমরা নিতে পারতাম। পরবর্তী কোশ্চেন, কোন যানবাহন বৃত্তাকার পথে ঘুরলে, বৃত্তাকার পথে যদি ঘোরে বা ঘুরলে নিচের কোনটি প্রাপ্ত হয়? উত্তর কি করবে এখানে? তো এখানে প্রশ্নটা হচ্ছে, কোন যানবাহন যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে নিচের কোনটি প্রাপ্ত হবে? একটা বস্তু এইভাবে যদি ঘোরে, স্থিতি হবে। স্থিতি মানে স্থির হয়ে যাবে সেরকম তো নয়, ঘুরতে থাকলে স্থিতি হওয়ার কোনো চান্স নেই। একটা কেন্দ্র অভিমুখী বল প্রাপ্ত হবে, অবশ্যই হবে অপশন বি। কেন্দ্র অভিমুখে একটা বল কাজ করবে, যেটাকে বলা হয় অভিকেন্দ্র বল একটা থাকবে, অভিকেন্দ্র বল একটা কাজ করবে, অভিকেন্দ্র বল একটা কাজ করবে। কোনো বস্তু যদি এইভাবে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, একটা কেন্দ্রের দিকে লম্বভাবে একটা বল কাজ করবে, এটাকে বলা হবে অভিকেন্দ্র বল। যদি কোনো বালক নির্দিষ্ট বেগে চলমান রেলগাড়িতে বসে সোজা উপরের দিকে একটা বল ছোড়ে, তাহলে কোন ঘটনা ঘটবে? একটা বালক চলমান রেলগাড়ি, অর্থাৎ একটা রেলগাড়ি মানে ট্রেনে বসে আছো তুমি, এবার তোমার হাতে একটা বল আছে, এটা উপরে তুললে তাহলে কোথায় পড়বে? অপশন এ বলছে বলটি তার সামনে যাবে, সামনে এসে পড়বে, বলটি তার পিছনে চলে যাবে, নাকি বলটি তার হাতে এসে পড়বে, নিচের দিকে ফিরে আর আসবে না? এটা তো হবে না, উপরে ছুড়লে নিচে আসবে। তাহলে অপশনটি কেটে দিলাম প্রথমে। চলমান রেলগাড়ি মানে রেলগাড়িটা চলছে, অর্থাৎ ট্রেনের ভিতর তুমি বসে আছো, তোমার হাতে একটা বল আছে, উপরে ছুড়লে তোমার হাতে এসেই পড়বে সোজাসুজি উপরে। তুমি যদি এইভাবে বাঁকা সামনের দিকে ছোড়ো সামনে পড়বে, পিছনের দিকে ছুড়লে পিছনে পড়বে, সেটা কিন্তু বলা হয়নি। এখানে বলেছে
চলমান রেলগাড়িতে বসে সোজা উপরের দিকে ছুড়লে, উপরের দিকে বলটা ছুড়লে তাহলে কোন ঘটনা ঘটবে, অর্থাৎ এরকম একটা একটা আমার হাতে রিমোট আছে, এটা যদি এইভাবে করি এইভাবে সোজাই পড়বে। ট্রেনের ভিতরে কিন্তু একই হবে, তুমি খেয়াল করবে সোজা তার হাতে এসেই পড়বে। সামনে পিছনে পড়ার কেসটা কখন হবে? তো এখানে ট্রেন যখন চলছে ট্রেনের ভিতরে বায়ুগুলোও কিন্তু একসঙ্গে চলমান, ঠিক আছে, একসঙ্গে চলমান। যদি তুমি ট্রেনের ছাদে ওঠো তখন কিন্তু আলাদা কেস। ট্রেনের ছাদে বা বাসের ছাদে উঠে তুমি যে বল ফেলো, সামনে উপরে তোলো, বাসে গিয়ে যাবে, বল পিছনে পড়ে থাকবে, কারণ ওখানে উপরের বায়ু তো চলমান নয়। কিন্তু বাসের ভিতরে বসে তুমি যখন থাকবে ওই বাসের ভিতরে বায়ুটাও কিন্তু চলমান থাকে, বলটি হাতে এসেই পড়বে। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত হয়? কোশ্চেন নাম্বার 8, বলো দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধাটা কত হয়? সর্বদা 1-এর বেশি, সর্বদা 1-এর কম, সর্বদা 1-এর সমান, নাকি উপরে কোনোটি নয়? তো বিভিন্ন লিভার তার যান্ত্রিক সুবিধা, আমরা 3 ধরনের লিভার পাই, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর লিভার, তার ক্ষেত্রে যান্ত্রিক সুবিধাটা কত হয়? লিভার ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কত? দ্বিতীয় শ্রেণীর লিভার সর্বদা 1-এর বেশি হয়। কেন হয় স্যার সর্বদা 1-এর বেশি? কিভাবে এটা হিসাব করা হয় সেটা দেখতে হবে। দেখো একটা লিভারে কি থাকে, আলম্ব থাকে। আমি একটা অন্য ছবি আঁকি। একটা লিভার যখন বলি, একটা লিভার যখন আমরা বলি তখন কি কি বলি? লিভার যখন বলি এখানে 3টে বিষয় থাকে। একটা আলম্ব থাকে, একটা বল বিন্দু যেখানে বল প্রয়োগ করা হয়, বল বিন্দু, আর একটা থাকে ভার বিন্দু যেখানে কাজ হয়। তাহলে এই 3টে বিষয় থাকে। একটা আলম্ব সাপেক্ষে যন্ত্রটা ঘুরতে পারে, ঠিক আছে। একটা ভার বল বিন্দু থাকে যেখানে বল প্রয়োগ হবে, আর একটা কি থাকে, ভার বিন্দু যেখানে কাজটা আলটিমেট হচ্ছে। তো এখানে এবার যে গল্পটা হচ্ছে এই আলম্ব থেকে বল বিন্দু পর্যন্ত এটাকে বলা হয় বল বাহু, আর এই ভার বিন্দু থেকে আলম্ব পর্যন্ত এই ডিস্টেন্সটাকে বলা হয় ভার বাহু। এখন যান্ত্রিক সুবিধাটা কি? যান্ত্রিক সুবিধাটা হচ্ছে এই, যান্ত্রিক সুবিধাটা ক্যালকুলেশনটা আসে এইভাবে। যান্ত্রিক সুবিধা বলবাহু বয় ভারবাহু, এর একটা অনুপাত ধরেও আমরা করতে পারি। যান্ত্রিক সুবিধা হচ্ছে বলবাহু ভারবাহু। এখন এই যে ছবিটা আঁকলাম এটা কোন শ্রেণীর লিভার বলতো? আলম্ব মাঝখানে থাকলে এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার এর একটা ছবি আমি আঁকলাম। প্রথম শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভারে আলম্ব মাঝখানে থাকে। এবার এই বলবাহু যদি একটু বড় হয়, ঠিক আছে, ভারবাহু যদি ছোট হয় তাহলে 1-এর বেশি হবে। তাহলে প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা এই বলবাহু ভারবাহুর অনুপাতে আমরা যদি দেখি 1-এর বেশি হতে পারে। যদি বলবাহুটা বড় হয় ভারবাহুর থেকে, আলম্বটা কোথায় আছে তুমি বুঝবে কি করে? যদি দাঁড়িপাল্লা হয় একদম মাঝখানে থাকে তখন কিন্তু যান্ত্রিক সুবিধা বলা হয় 1 হবে। অর্থাৎ 1-এর বেশি হতে পারে, 1-এর সমান হতে পারে, আর একটা কেস হচ্ছে 1-এর কমও হতে পারে, ঠিক আছে। তাহলে 3টে কেস এখানে হয়। অর্থাৎ প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হতে পারে, কম হতে পারে, বা সমান হতে পারে। তাহলে এখানে কিভাবে হচ্ছে, যদি এই আলম্ব বিন্দুটা আমরা যদি বলি আলম্বটা এই জায়গায় না থেকে যদি এই জায়গায় থাকে তাহলে ভারবাহুটা ছোট হয়ে গেল, বলবাহু বড় হয়ে গেল,
বা যান্ত্রিক সুবিধা বলবাহু উপরে বেশি, ভারবাহুটা কম, একের বেশি হবে। ঠিক আছে, যদি যান্ত্রিক সুবিধা একের কম হয় মানে বুঝতে হবে আলম্বটা যদি এখানে হয় তাহলে কি হবে, ভারবাহু বড় হয়ে যাবে, বলবাহু ছোট হয়ে যাবে, তখন যান্ত্রিক সুবিধা একের কম। আর যদি মাঝখানে থাকে আলম্ব তখন ভারবাহু আর বলবাহু যদি সমান হয় তাহলে যান্ত্রিক সুবিধা হবে এক। এই হচ্ছে তিনটে কেস। আর দ্বিতীয় শ্রেণীর লিভারে কি হয়, দ্বিতীয় শ্রেণীর লিভার এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এক প্রান্তে থাকে ভারবাহু, দেখো সরি এখানে এক প্রান্তে থাকে আলম্ব, ঠিক আছে, এক প্রান্তে থাকে বলবাহু বলবিন্দু, আর মাঝখানে থাকে ভার। তাহলে এই ভারটা এখানে থাক, এখানে থাক, আর এখানে থাক, যেখানেই থাক না কেন, সে তো মাঝখানে রয়েছে, বলবিন্দু এক প্রান্তে আলম্ব এক প্রান্তে, মানে এখানে তুমি যদি বলো এখান থেকে এই পর্যন্ত এই টোটালটা বলবাহু, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ভারবাহু। এবার ভারবাহুটা এখানে 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 যত দূরই হোক সর্বোচ্চ এখানেই থাকলো, আমরা ধরলাম তার থেকে বলবাহু বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে যান্ত্রিক সুবিধা তুমি যদি ক্যালকুলেশনটা করো, যান্ত্রিক সুবিধা তাহলে বলবাহু ভাগ ভারবাহু, আমরা শুধু যদি দৈর্ঘ্যটাই নিই তাহলে ভারবাহু অলওয়েজ বলবাহুর থেকে ছোট, উপরেরটা বলবাহু নিচেরটা ভারবাহু, তাহলে বলবিন্দু থেকে আলম্ব পর্যন্ত বলবাহু, তাহলে বলবাহুটা অবশ্যই অবশ্যই ভারবাহুর থেকে বড় হচ্ছে। যান্ত্রিক সুবিধা ওই জন্য একের বেশি, সর্বদা একের বেশি, একদম ক্লিয়ার দেওয়া যাচ্ছে। আর তৃতীয় শ্রেণীর ঠিক উল্টো হয়। তৃতীয় শ্রেণীর লিভারটা কেমন হয়, তৃতীয় শ্রেণীর লিভারটা আমরা যদি দেখি এখানে যান্ত্রিক সুবিধাটা কত হবে, তৃতীয় শ্রেণীর লিভার আমাদের এই যে কোণের সামনের অংশ, এই কোণ ওইটা হচ্ছে আলম্ব, এখানে আলম্বটা এক প্রান্তে থাকে, বলটা প্রযুক্ত হয় মাঝখানে, এখানে বলটা মাঝখানে থাকে, আর ভার বিন্দুটা যেখানে কাজ করছে আঙুল দিয়ে লিখছি এটাকে আমরা ভার বিন্দু বলবো, এই ভার বিন্দুটা তোমার এক প্রান্তে থাকে। তাহলে তুমি এখানে যদি খেয়াল করো এটা হচ্ছে বলবাহু, আর এখান থেকে এই পর্যন্ত আসছে ভারবাহু। তাহলে এখানে বলবাহু বাই ভারবাহু তুমি যদি করো তাহলে ভারবাহু অলওয়েজ বড় হবে, এই যে রেশিওটা পাচ্ছ, তাহলে এখানে যান্ত্রিক সুবিধা সর্বদা কি হবে, একের কম হবে। তৃতীয় শ্রেণীর লিভারে তাহলে যান্ত্রিক সুবিধাটা কত হচ্ছে, যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম হবে, কারণ বুঝা যাচ্ছে এখানে ক্লিয়ার ছবি থেকে তোমরা বুঝতে পারছো বলবাহুটা ভারবাহু থেকে অলওয়েজ বড় হচ্ছে। এইভাবে কিন্তু যান্ত্রিক সুবিধাটা বার করা হয়। চলো, একটি বস্তু অনুভূমিক তলে সমগতিতে গমন করে, তবে বস্তুটির চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না, টোটালি থাকবে না কোনটি, দেখো সমগতি বা সমবেগ যদি আমরা বলতাম সেক্ষেত্রে ত্বরণ থাকবে না, একটা বেগ কিছু তুমি পাবে, সমান গতিতে থাকা মানে একটা ডিরেকশন নির্দিষ্ট ওয়েতে আমরা যদি দেখি একটা ভেলোসিটি আমরা পাবো, বেগ একটা পাবো, কম হোক বেশি হোক, বেগ যদি থাকে ভর বেগও আমরা পাবো, বস্তু যদি বেগ থাকে একটা গতি শক্তিও পাবো, কিন্তু ত্বরণ পাবো না, কারণ ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার মানে সময়ের সাপেক্ষে বেগটা কি হারে বাড়ছে। তাহলে যদি সমান গতিতে চলে বা সমবেগে চলে ত্বরণ জিরো হবে, কারণ কি, বেগ তো বাড়ছে না, বেগ বৃদ্ধির হার শূন্য, ত্বরণ শূন্য, ব্যাস গল্প শেষ। পরবর্তী কোশ্চেনে আসছে, কোশ্চেন নাম্বার 10, বৃহৎ ডানাযুক্ত নিচের কোন পাখিটি সবচেয়ে বড় সামুদ্রিক পাখি, সবচেয়ে বড় সামুদ্রিক পাখির নাম কি, আউক, ফ্রিজেট বার্ড, বুবি,
ওয়ান্ডারিং অ্যালবাট্রস। সঠিক উত্তর এখানে কি করবে? দেখো প্রশ্ন হয়তো একটু কম হয়েছে, বাট অনেক বোঝার বিষয় আমি আলোচনা করে দিয়েছি, যেটা তোমাদের কাজে লাগবে। অপশন ডি ওয়ান্ডারিং অ্যালবাট্রস, এটি হচ্ছে সবচেয়ে বড় সামুদ্রিক পাখি। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? খুব সহজ প্রশ্ন, কিন্তু এসএসসি জিডিতে এই ধরনের প্রশ্ন এসছে। আয়তন অনুসারে সবচেয়ে বড় রাজ্য রাজস্থান। আর ভৌগোলিক দিক থেকে বা আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য কি তাহলে স্যার? এটাও কিন্তু এসএসসি জিডিতে এসছে, দেখতে পাবে 25 এসছে, 31 এসছে। অর্থাৎ কোশ্চেন লেভেলটা তো বিভিন্ন সেট যতটা হবে সমান করতে হবে একটা, ওই জন্য কিন্তু দেখবে এরকম প্রশ্ন প্যারালাল থাকে, একটা পরীক্ষা ওটা আসলে আরেকটা পরীক্ষা এটা থাকে। ক্ষুদ্রতম রাজ্য গোয়া হবে। হঠাৎ এবং অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে কি বলা হয়? অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে কি বলা হয়? মৌসুমের বিরতি, মৌসুমের সূত্রপাত, মৌসুমের মেঘ বিস্ফোরণ, নাকি মৌসুমের বিস্ফোরণ? তো এখানে হঠাৎ ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলে এটাকে মৌসুমের বিস্ফোরণ বলা হয়। কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? পাকিস্তান, ভুটান, চীন, নাকি নেপাল? কোশ্চেন নাম্বার 14। উত্তরপ্রদেশের সঙ্গে সীমানা আছে কোন দেশের? পাকিস্তানের সঙ্গে নেই, ভুটানের সঙ্গে নেই। এখন চীন নেপালের মধ্যে কি হবে? নেপালের সঙ্গে তো আছে, চীনের সঙ্গে নেই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ভারতের পশ্চিমে উত্তরপ্রদেশের সঙ্গে রাজ্যের সীমানা অনেক আছে, কিন্তু আন্তর্জাতিক সীমানা শুধুমাত্র নেপালের সঙ্গে আছে। ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি? আরব সাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর। এসএসসি জিডিতে এই ধরনের প্রশ্ন আসে, খুব একটা কঠিন প্রশ্ন নয়। তোমরা কিন্তু একটু খাটলে এসএসসি জিডি আরামসে পেয়ে যেতে পারো, যাদের ইচ্ছা আছে যাওয়ার আর কি। ঠিক আছে, প্রচেষ্টা থাকবে যাদের, তারা কিন্তু সফল হবেই হবে, চেষ্টাটা থাকা দরকার। তাহলে পশ্চিম ভারতের যে মানচিত্র তুমি যদি দেখো, এদিকে আছে আরব সাগর, আরবিয়ান সি, আরব সাগর এদিকে আছে, এদিকে আছে বঙ্গোপসাগর, 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 এখানে আছে ভারত মহাসাগর। এখানে এটা পশ্চিম দিকে আসে আরব সাগর, পূর্ব দিকে বঙ্গোপসাগর, দক্ষিণ দিকে ভারত মহাসাগর। তো এটা আমরা যদি দেখি, এটা হচ্ছে এটা ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ। নর্থটা হচ্ছে স্থলভাগ, এদিকে 3 দিকে জলভাগ। কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি? কেরালার বৃহত্তম জলপ্রপাতের নাম কি? ওয়াটারফল দুধসাগর জলপ্রপাত। এটা তো কোথায় আছে বলতো? এটা আছে গোয়াতে, গোয়াতে মান্ডবী নদীর তীরে, গোয়া মহারাষ্ট্র সীমান্ত আছে দুধসাগর ওয়াটারফল। কুঞ্চিকল জলপ্রপাত, এটা আছে কর্ণাটকে। ভাতচাল জলপ্রপাত, আতিরাপল্লী, এখানে আতিরাপল্লী জলপ্রপাত, এটি কেরালার সবচেয়ে বৃহত্তম জলপ্রপাত। ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা হচ্ছে বার্মিজ? তিব্বত, নেপাল, ভুটান, মায়ানমার। এসএসসি জিডির প্রশ্ন। দেখো প্রশ্নটা দেখে তোমাদেরকে অ্যান্সার করতে কষ্ট হবে, আশা করি না। কি হবে? মায়ানমার। অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। খাসি পাহাড়ের কোন অংশে বলতে হবে মৌসিনরাম অবস্থিত, যেখানে বিশ্বের সবচেয়ে বেশি গড় বৃষ্টিপাত হয়? বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় খাসি পাহাড়ের দক্ষিণ অংশে, যেখানে মৌসিনরাম আছে। নিম্নের কোন ভারতীয় রাজ্য চীনের সাথে সীমানা ভাগ করে না? দেখো কোশ্চেনটা একই রকম, একটু আগেই আমরা করিয়েছি, তোমরা কিন্তু পারবে। চীনের সঙ্গে সীমানা আছে, পশ্চিমবঙ্গের নেই, সিকিমের আছে, হিমাচল প্রদেশ আছে, অরুণাচল প্রদেশও আছে। ঠিক আছে, উত্তরপ্রদেশের নেই। উত্তরপ্রদেশের সঙ্গে একটু আগে কি বললাম, নেপালের সঙ্গে সীমানা আছে। ঠিক আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের পরিপূর্ণ পরিপাক কোথায় হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের পরিপূর্ণ পরিপাক হয় ক্ষুদ্রান্তে, মনে রাখবে। তো আমাদের যে ব্যাচগুলো আমরা করাচ্ছি,
প্রচুর ব্যাচ আছে, এসএসসির ফাউন্ডেশন ব্যাচ, স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউকেপি, এগুলো কিন্তু সম্পূর্ণ নিউ ব্যাচ রয়েছে। এগুলো নিউ ব্যাচ, প্রয়োজন হলে অবশ্যই জয়েন করতে পারো। আচ্ছা, এখানে আজকের সেশন আমি এন্ড করব। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির এখানে শক্তির হয়ে গেছে, ব্যক্তির স্বাভাবিক রক্তচাপ কত হয়, এটা তোমরা আজকে হোমওয়ার্ক করবে। তো আজকের সেশন আমি এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।